ডিয়ার ভিউয়ার, ইউআই ল্যাবের পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ফটোশপের অষ্টম ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব মূলত ব্লেন্ড টুলসের ব্যবহার, ব্লেন্ড অপশনগুলো ইউজ করে কি কি ধরনের কাজ করা যায় সেই কাজগুলো দেখব এবং আমরা সেই সাথে প্রয়োজনীয় আরো কিছু টুলস এবং তার অপশনগুলো আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। লেয়ার অ্যাডজাস্টমেন্ট ডিটেলস। তো আমি শুরুতেই একটি ইমেজ নিয়ে রেখেছি। তো এখন দেখেন ফার্স্টে আমি যেটা করব, এখানে ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্টে যেটা দেখছি সলিড কালার, তো সলিড কালারে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। দেন আমি একটি কালার সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পরে এখন আপনি এখান থেকে যে আমাদের মুড রয়েছে এইখান থেকে গিয়ে আপনি মুডটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে মুডটা চেঞ্জ করার সাথে সাথে ইমেজের লুকিংটাও চেঞ্জ হচ্ছে। এবং সেই সাথে যদি আপনি অপাসিটিটা একটু কমিয়ে দেন তাহলে এটা দেখতে আরো কুল লাগবে। এখন দেখেন আমি যদি এখানে লেয়ারের আইটা অফ করি এবং অন করি তাহলে এখানে ডিফারেন্সটা বুঝতে পারছেন। সো এরকম চমৎকার ইফেক্ট আপনি সলিড কালারের মাধ্যমে এখান থেকে কিন্তু আপনি দিতে পারেন। ওকে, আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। দেন এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, তো গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে গিয়ে দেখেন বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি এই ধরনের কালার এখানে সিলেক্ট করে দিলাম, এই টাইপের কালার, দেন ওকে দিচ্ছি। দেন আপনি এখান থেকে এইভাবে কিন্তু আবার অ্যাঙ্গেলের মাধ্যমে আপনি কালারের লুকিংটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। দেন আমি এখান থেকে এসে অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। সো দেখেন সুন্দর আরেকটি ইফেক্ট এখানে তৈরি হয়ে গেল। তো আপনি এখান থেকে আবারও ক্লিক করে চাইলে আপনি কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে ঘুরিয়ে আপনি ইমেজের লুকিংটা আপনি আবার ডিফারেন্ট করতে পারেন। এবং এখান থেকে আপনি যে কোনো আপনার পছন্দনীয় কালার আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে আপনি আপনার ইচ্ছামতো ইফেক্ট এখান থেকে তৈরি করতে পারেন। ওকে, সো এটা হচ্ছে তাহলে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে গ্রেডিয়েন্ট ইফেক্ট। দেন আমরা এটাও ডিলিট করে দিচ্ছি। দেন এখন আমরা দেখব প্যাটার্ন। তো প্যাটার্নে এখানে এসে আহ, আমি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এখান থেকে অপাসিটিটা আগে একটু কমিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন এখানে ক্লিক করে দেখেন আমি এখানে স্কেলের সাহায্যে আমি প্যাটার্নের মাত্রাকে আমি বাড়ানো কমানো করতে পারি। আমি আরো ছোট করে দিচ্ছি। ওকে, সো দেখেন এখন কিন্তু অন্যরকম একটা লুকিং তৈরি হলো ইমেজে। তো আমি এখান থেকে অপাসিটিটা এক্ষেত্রে আরেকটু কমিয়ে দিব। ওকে, সো এখন দেখেন ইমেজটা কিন্তু এখন আবার অন্যরকম হলো। দেন এখন এখানে আরো অনেক প্যাটার্ন রয়েছে। তো এই প্যাটার্নগুলো অনুসারেও কিন্তু আমরা কাজ করতে পারি। মাত্রাটা একটু আমরা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা অপাসিটিটা একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে সহজ হবে। So, এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি প্যাটার্নের। দেন সেই অনুসারে আমরা কাজ করতে পারি। এখান থেকে অপাসিটির মাত্রা একটু বাড়িয়ে দিলে আপনি বিষয়টা ক্লিয়ার দেখতে পাবেন। তো দেখেন এখন আবার আরেকটা ডিফারেন্ট লুকিং এ আপনার ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়েছে এখানে। ওকে, সো এটাও আমি ডিলিট করে দিলাম। দেন এখন আমি পরের অপশনটা দেখব, এটার নাম হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট। তো ব্রাইটনেস কন্ট্রাস্টটা বোঝা খুবই সহজ। আমরা ব্রাইটনেসের সাহায্যে ইমেজের ব্রাইটনেসটা আমরা তৈরি করব, এখান থেকে ইমেজটাকে আরো ব্রাইট করব। আর কন্ট্রাস্টের সাহায্যে ইমেজটাকে আরো আমরা স্বচ্ছ করব। দেখেন এদিকে আমি যত ড্রাগ করব তত এটা আরো স্বচ্ছ হচ্ছে। আর আমি যদি লেফটের দিকে এদিকে নেই তাহলে ইমেজটা আরো ঘোলা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ওকে, সো যখন ব্রাইটনেস বাড়ানো হয় তখন একটু কন্ট্রাস্ট বাড়াতে হয়। আর এছাড়া এখানে ফটোশপ
অটো একটা মুড দিয়ে রেখেছে, এটা দিলে তারা অটোমেটিক্যালি কারেক্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ অটোমেটিক্যালি তারা আপনাকে যতটুকু ব্রাইটনেস কন্ট্রাস্ট এই ইমেজটাতে দরকার তারা একটা সেট আপ করে রেখেছে, সেই অনুসারে আপনার এখানে অটোমেটিক একটা ব্রাইটনেস কন্ট্রাস্ট তৈরি হবে। এই যে এটা হচ্ছে তাদের অনুসারে এই ইমেজটাতে ব্রাইটনেস কন্ট্রাস্ট। বাট আমার যদি তাদেরটা পছন্দ না হয়, আমি আমার মতো এই যে আরেকটু কন্ট্রাস্ট আমি ইউজ করব। ঠিক আছে, আমার মনে হচ্ছে আরেকটু কন্ট্রাস্ট হলে ভালো হতো, আমি আরেকটু কন্ট্রাস্ট করে দিলাম। ওকে, দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেভেলস। ওকে, তো লেভেলস এর সাহায্যে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমি লেফট থেকে যদি রাইটের দিকে নেই, তাহলে দেখেন এই ইমেজের মধ্যে যে ব্ল্যাক যে অংশগুলো আছে, অর্থাৎ শ্যাডো টাইপের বা ব্ল্যাক টাইপের যে অংশগুলো আছে, এগুলো দেখেন আরো ব্ল্যাক হচ্ছে লেফট থেকে যদি রাইটের দিকে নেই। আর আমি যদি রাইট সাইডেরটা যদি রাইট থেকে আমি লেফটের দিকে নেই, তাহলে কি হচ্ছে, ইমেজের মধ্যে যে ফর্সা যে জায়গাগুলো ছিল সেগুলো আরো ফর্সা হচ্ছে। আর মাঝের যে জায়গাটা রয়েছে, এটাকে আমি যদি ধরে ডান দিকে ড্র্যাগ করি, তাহলে দেখেন কি হচ্ছে, ইমেজের মধ্যে কালো এবং ফর্সা উভয় জায়গাটা এখন কালো হচ্ছে। আর যদি আমি এটা লেফটের দিকে নেই, তাহলে কি হচ্ছে, কালো এবং সাদা উভয় জায়গাটাই এখন সাদা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটা কালার ব্যালেন্স করে নিয়ে এটা কাজ করছে। এছাড়া নিচে এখান থেকেও আপনি চাইলে এই যে এভাবে আপনি সাদা করতে পারেন এদিক থেকে, অ্যান্ড এদিক থেকে দিলে দেখেন একটু কালো হচ্ছে। ঠিক আছে, এভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। আচ্ছা, দেন আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে কার্ভস। তো কার্ভস খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন আমাদের ইমেজ কারেকশনের ক্ষেত্রে। কার্ভসের সাহায্যে আমরা এভাবে দেখেন উপরের দিকে যদি আমি এটা ড্র্যাগ করি এভাবে, তাহলে ফর্সা হচ্ছে, নিচের দিকে দিলে কালো হবে। আর এটা নর্মালি তিনটা মুড নিয়ে কাজ করে, রেড, গ্রিন, ব্লু। তো আপনি চাইলে রেডটা সিলেক্ট করে নিয়ে শুধুমাত্র ইমেজে রেড রেড একটা ইফেক্ট আপনি কিন্তু দিতে পারেন। দেখেন একটু রেড টাইপের হয়ে গেল। আপনি যদি চান যে এখানে গ্রিন টাইপের ইফেক্ট দিবেন ইমেজের মধ্যে, তাহলে এই যে এখন দেখেন ইমেজটা লুকিং একটু গ্রিন গ্রিন লাগছে। দেন আপনি যদি চান এখান থেকে ব্লু ইফেক্টটা দিবেন, তাহলে ব্লু কালারটা, ব্লু চ্যানেলটা সিলেক্ট করে নিয়ে এখন বাড়ান। এখন দেখেন একটু সিনেমাটিক ইফেক্ট আসছে। ওকে, সো RGBটা সিলেক্ট রাখলে RGB তিনটাকেই সে সমানভাবে নিয়ে অ্যাপ্লাই করবে। সো এইভাবে আমরা কার্ভসটা ইউজ করতে পারি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সপ্রেসিওর। এটাও সুন্দর একটা অপশন। এখান থেকে আমরা এক্সপোজিওর থেকে দেখেন এইভাবে আমরা কালার ব্যালেন্স করতে পারি। অফসেটের মাধ্যমে আপনি যদি ডান দিকে ড্র্যাগ করেন, তাহলে ইমেজের লাইটনেসটা বেড়ে যায়। আর আপনি যদি বাম দিকে অ্যাপ্লাই করেন, দেখেন ধীরে ধীরে এটা কমছে। এখান থেকে আপনি যদি গামা কারেকশনটা আপনি লেফটের দিকে নেন, তাহলে ইমেজটা সাদা হচ্ছে। আর আপনি যদি রাইটের দিকে নেন, তাহলে দেখেন এই ব্রাইটনেসটা একটু কমছে, কমে ইমেজটাকে আরো সুন্দর এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখেন আগের ইমেজটা কেমন ছিল, দেন এখনকার ইমেজটা দেখেন। দেন আমরা ভাইব্রেন্স অপশনটা দেখি। ভাইব্রেন্সের সাহায্যে আপনি যদি এটা লেফটের দিকে নেন, দেখেন কি হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে, ধীরে ধীরে এটা সাদা হয়ে যাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইটের মতো। আর আপনি যদি এটা ডান দিকে নেন, ধীরে ধীরে এটা আরো বেশি কালারফুল হচ্ছে। সো প্রয়োজন মতো আপনাকে এটা ইউজ করতে হবে। আর স্যাচুরেশনের মাধ্যমে আমরা জানি কালার যদি একদম, আর স্যাচুরেশনের অ্যামাউন্টটা যদি একদম আমরা -100 দিয়ে দিই, অর্থাৎ যত আপনি মাইনাস অ্যামাউন্ট দিবেন তত এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। আর আপনি যত এটা ডান দিকে নিবেন, অর্থাৎ অ্যামাউন্ট যত বাড়াবেন তত এটা আরো কালারফুল হবে। সো এইগুলো সবই আসলে ইমেজের প্রয়োজন অনুসারে আপনাকে ইউজ করতে হবে। এখানে আসলে কোনো স্ট্যান্ডার্ড মাপ বলা যাবে না যে এই ইমেজের ক্ষেত্রে আপনার স্যাচুরেশন এত দিতে হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এরকম আসলে কিছু বলা যায় না, বিশেষ করে ইমেজের ক্ষেত্রে। দেন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হিউ স্যাচুরেশন। খুবই জনপ্রিয় একটা বিষয় হিউ স্যাচুরেশন, এটা সবাই ইউজ করে থাকে। হিউ স্যাচুরেশন থেকে আমরা ইমেজের যে কোনো
লুকিং এর আমি কালার এখান থেকে দিতে পারি। দেখেন বিভিন্ন ধরনের কালার আমি এখান থেকে চুজ করে দিতে পারি। আর স্যাচুরেশন দিলে কি হচ্ছে, এই যে কালারটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, আর কমালে যত কমাবো তত কালারটা কমে যাবে। আর এখানে লাইটনেস, আপনি ডান দিকে যত নেবেন প্লাস অ্যামাউন্ট দিবেন তত লাইটনেসটা বাড়বে, আর মাইনাস অ্যামাউন্ট যত দিবেন তত লাইটনেসটা কমবে। তো এভাবে আমরা এটা নিয়েও কাজ করতে পারি, হিউ স্যাচুরেশন। দেন যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কালার ব্যালেন্স। তো কালার ব্যালেন্সের মাধ্যমে আমরা দেখেন এখানে সায়ান, মেজেন্টা, ইয়েলো তিনটা অংশকে আলাদা আলাদা ভাবে আমি এভাবে নিয়ে কাজ করতে পারি। দেন এখানে টোনের ভিতরে তিনটা অপশন আছে, শ্যাডো, মিড টোন, হাইলাইটস। আপনি যদি শুধু শ্যাডো অংশতে কাজ করতে চান তাহলে আপনি শ্যাডোটা সিলেক্ট করে নিয়ে এখন এই যে এখন এভাবে অ্যাপ্লাই করেন, দেখেন ইমেজের মধ্যে যে শ্যাডো যে জায়গাগুলো ছিল সেইগুলোতে আপনার এই সায়ান টাইপের যে কালারটা আছে এটা দেখেন বেশি এখন অ্যাপ্লাই করতেছে। ঠিক আছে, এখানে দেখেন এই যে গ্রিনের দিকে আমি নিচ্ছি, গ্রিন কালারটা অ্যাপ্লাই হচ্ছে বেশি। And যে কালারটা নেবেন সেটাই এখন শ্যাডো জায়গাগুলোতে অ্যাপ্লাই হবে। আপনি যদি হাইলাইটটা নেন, ইমেজের মধ্যে যে জায়গাগুলো হাইলাইট আছে সেগুলোতে বেশি অ্যাপ্লাই করবে। যেমন এই মেয়েটার ফেস, দেখেন ওর ফেসের উপরে বেশি অ্যাপ্লাই হচ্ছে নর্মালি। এখন যেইটাই অ্যাপ্লাই করবেন, যেই কালারটাই, এই ফেসের উপরে বেশি অ্যাপ্লাই হবে এখন। দেন আরেকটা মোড যেটা রয়েছে সেটা হচ্ছে মিড টোনস। মিড টোনসটা দিলে আপনার ইকুয়াল করে নিয়ে এটা ইমেজের সব অংশেই সমানভাবে অ্যাপ্লাই করবে। ওকে, দেন আমরা আসি কালার ব্যালেন্সে। আচ্ছা, কালার ব্যালেন্সটা তো দেখলাম, দেন এখন আসি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনি এখান থেকে দেখেন ডিফল্ট একটা অপশন রয়েছে, আপনি যদি এখান থেকে হাই কন্ট্রাস্ট, রেড ফিল্টার এভাবে দেন অথবা ম্যাক্সিমাম ব্ল্যাক দেন, দেখেন ইমেজটা অনেক বেশি ব্ল্যাক হয়ে গেছে। আপনি যদি ম্যাক্সিমাম হোয়াইট দেন, ইমেজটা ম্যাক্সিমাম হোয়াইট হয়ে গেল। অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন দুইটাই, বাট একটা ব্ল্যাক অংশ বেশি করা যাচ্ছে, আবার একটাতে হোয়াইট অংশ বেশি করা যাচ্ছে। ন্যাচারাল ডেনসিটি, এইভাবে এখানে বিভিন্ন অপশন রয়েছে। তো এইগুলো অনুসারেও আমরা কিন্তু কাজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কাস্টম। এছাড়া আপনি চাইলে এখান থেকেও আপনি আলাদাভাবে আবার দেখেন কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যেও আবার আমরা চাইলে কন্ট্রোল করতে পারি এভাবে। ওকে, সো এভাবে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এই অপশনটা নিয়েও কাজ করতে পারি। আচ্ছা, দেন যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ফটো ফিল্টার। তো ফটো ফিল্টার এখান থেকে এসে আমরা দেখেন বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে। ওয়ার্মিং ফিল্টার, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেন এখান থেকে আমরা যদি ডেনসিটি বাড়াই তাহলে এখানে ইমেজের মধ্যে একটা আপনি চেঞ্জ লক্ষ্য করছেন। এদিকে আমি যখন অ্যামাউন্ট দিচ্ছি দেখেন একরকম লাগছে, যখন আমি এদিকে অ্যামাউন্টটা বাড়াচ্ছি তখন আর একরকম লাগছে। দেন এই যে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, অরেঞ্জ, গ্রিন। এভাবে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট এটার মধ্যে কিন্তু আপনি দিতে পারেন এই অপশনটা থেকেও। আচ্ছা, দেন যে অপশনটা আমরা দেখব সেটি হচ্ছে চ্যানেল মিক্সার। চ্যানেল মিক্সারে এসে আপনি দেখেন চ্যানেল অনুসারে আপনি এখান থেকে কালারগুলোকে আপনি মডিফাই করতে পারেন বা কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে আমি যদি রেডটা সিলেক্ট রাখি, দেন এইভাবে আমি রেডটা নিয়ে এখন আমি কাজ করতে পারছি ইমেজের মধ্যে রেড অংশটা নিয়ে। দেন আপনি যদি গ্রিনটা সিলেক্ট করেন, দেন এখানে আমরা গ্রিনটা নিয়ে কাজ করছি। এখানে রেড, গ্রিন, ব্লু তিনটা অপশনই দেওয়া আছে, আমরা এখান থেকে আলাদাভাবে তিনটা নিয়ে আমরা কাজ করতে পারি। একটু ব্লু ব্লু টাইপের এভাবে আমি কাজটা করলাম। ঠিক আছে, দেন নিচে কন্ট্রাস্ট, এখান থেকে আপনি কন্ট্রাস্টের পরিমাণটা কমানো বাড়ানো করতে পারেন। পার্থক্য যদি দেখেন, এই যে দেখেন। দেন আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে কালার লুকআপ। ওকে, কালার লুকআপে এসে আপনি এখান থেকে 2s টু স্ট্রিপ ডট লুক এটাতে যদি আপনি সিলেক্ট করেন, দেখেন কালারটা একরকম লাগছে। দেন আপনি এখান থেকে আরো বিভিন্ন অপশন আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি বিভিন্ন রকম লুকিং দেখতে পাবেন কালার লুকআপ। ঠিক আছে,
তো নর্মালি ভিডিও এডিটিং যারা করে থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের অপশনগুলো তারা বেশি ইউজ করে থাকে, কালার লুকআপ এই ধরনের অপশনগুলো। দেন ইনভার্ট, দেখেন ইনভার্টে ক্লিক করলে কি হবে, আপনার এই অবজেক্টের কালারগুলো মেন অবজেক্টে এখানে চলে আসবে, আর এইটার কালারগুলো পেছন দিকে যাবে। দেখেন এই যে এটা কি করে, আপনার ইমেজের কালারকে মূলত ইনভার্ট করে দেয়। ঠিক আছে, এটা নর্মালি আমরা হেয়ার মাস্কিং বা এই ধরনের কাজ করতে গেলে এই ইনভার্ট অপশনটা আমরা বেশি ইউজ করে থাকি। আচ্ছা, দেন আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে পোস্টারাইজ। খুবই কুল একটা ইফেক্ট, দেখেন চমৎকার একটা কাজ এটা। এখান থেকে আপনার কিবোর্ডের সাহায্যে ধীরে ধীরে আপনাকে এমনটা কমানো বাড়ানো করতে হবে। এই যে আপনি কিবোর্ডের সাহায্যে আপ অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করে করে আপনি এভাবে কাজ করবেন। পোস্টারাইজ, এই অপশনটার নাম হচ্ছে পোস্টারাইজ। ঠিক আছে, এখান থেকে আমরা বিভিন্ন মোডও অ্যাপ্লাই করতে পারি। মাল্টিপ্লাই, অপাসিটিটা সেক্ষেত্রে আমরা একটু কমিয়ে দিই। ঠিক আছে, তো এভাবে আমরা পোস্টারাইজ অপশনটা দিয়েও কাজ করতে পারি। দেন যেটা রয়েছে থ্রিশোল্ড, থ্রিশোল্ডের সাহায্যে কি করা যায় দেখেন, থ্রিশোল্ডের সাহায্যে এইভাবে আমরা এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করতে পারি। তো এক্ষেত্রে সুবিধা হয় আপনি যদি ইমেজটাকে আগে সিলেকশন করে নিয়ে কাজ করেন। সাপোজ আপনার আউটসাইডের যে অবজেক্টগুলো আছে সেগুলো আগের মতোই থাকবে, আপনি জাস্ট ইমেজের অংশটাকে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন, অর্থাৎ এরকম টাইপ লুকিং করবেন। তো তাহলে আপনি সিলেকশন করে নিয়ে কাজটা করতে পারেন। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ। আরেকটি চমৎকার অপশন, এখান থেকে দেখেন আপনি গ্রেডিয়েন্ট ম্যাপের সাহায্যে আপনি এখান থেকেও ভিন্ন কালার আপনি এখান থেকে সেট করতে পারেন। দেন আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিতে পারি। অপাসিটি কমিয়ে এখান থেকে আপনি এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেন। দেন এখন আপনি অপাসিটি আর একটু বাড়িয়ে দেন। সো দেখেন সুন্দর একটা ইফেক্ট এটার মধ্যে চলে এসেছে। তো গ্রেডিয়েন্ট ম্যাপের সাহায্যে আমরা এইভাবে কিন্তু কাজ করতে পারি। আচ্ছা, দেন সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেক্টিভ কালার। তো সিলেক্টিভ কালারের সাহায্যে আপনি এখান থেকে দেখেন রেড, ইয়েলো, গ্রিন বিভিন্ন অপশন নিয়ে এখানে কাজ করতে পারেন। এই আপনি ইমেজের মধ্যে চাচ্ছেন যে আপনি এখান থেকে ইমেজটাকে একটু ইয়েলো টাইপের এরকম করবেন। তো এখন আপনি এখান থেকে অ্যাপ্লাই করেন, একটু দেখা যাক কি হয়। এই দেখেন ইমেজটার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা একটু ইয়েলো টাইপের হবে। দেন আমরা এখান থেকে যদি রেডটা সিলেক্ট করি, এখন দেখি কি হয়। দেখেন চুলের এই সাইডটাতে দেখেন চেঞ্জ হচ্ছে, এদিকে যত নেবেন তত দেখেন কালারটা অ্যাপ্লাই হচ্ছে। ম্যাজেন্টা দেখেন চুলের এই জায়গাটাতে কিন্তু কাজ করছে। দেখেন এইদিকে দিলে কেমন আসতেছে, এদিকে দিলে এই যে চুলগুলো আর একটু এখন আপনার ব্রাইট লাগছে, দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে। তো এইভাবে আমরা এখানে বিভিন্ন ধরনের কালার আমি সিলেক্ট করে নিয়ে আমি এই সিলেক্টিভ অপশনটা ইউজ করতে পারি। দেখেন চুলগুলো কিন্তু আগের থেকে আরো বেটার লাগছে এবং তার এই যে ক্যাপটা এটাও দেখতে সুন্দর লাগছে। ওকে, সো এই হচ্ছে আমাদের লেয়ার অ্যাডজাস্টমেন্টের অপশনগুলো। তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম স্মার্ট লেয়ার। স্মার্ট লেয়ারটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমি স্মার্ট লেয়ারটা কাজটা দেখার জন্য ফার্স্টে একটা ছবি আমি নিয়ে আসব। সাপোজ এখান থেকে আমি এরকম একটি ছবি নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে এখন দেখেন আপনি এই ছবিটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিয়ে নেন। নেওয়ার পরে এখন এগুলো নর্মালি আছে রাস্টারাইজ লেয়ারে। তো আমি উপরের লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট লেয়ার তৈরি করব। তো রাইট বাটনে ক্লিক করে
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করছি। করার পরে এখন আমরা যেটা করব, দেখেন নিচের এই ছবিটাকে, যেটা নর্মাল লেয়ার বা রাস্টারাইজ লেয়ার, এটাকে আমার কাজের প্রয়োজনে এটাকে ছোট করতে হয়েছে। তো আমি এটা শিফট অল্টার চেপে আমি ছোট করছি। ওকে, এখন আমার আবার মনে হচ্ছে যে না, এখন আমার আবার ইমেজটাকে বড় করতে হবে। তো এখন আমি ইমেজটাকে সিলেক্ট করে শিফট অল্টার চেপে আবারও বড় করছি। এখন দেখেন প্রবলেমটা কি হলো, ইমেজের যে রেজুলেশনটা ছিল আগে যেরকম ছিল এখন কি সেম ওইরকম আছে? এখন দেখেন রেজুলেশনটা চেঞ্জ হয়ে গেছে। সো ইমেজটা কিন্তু দেখতে আগের মতো ভালো লাগছে না। আগে অরিজিনালটা ছিল এরকম, দেন এখন এরকম। তো যখন আমি ছোট করে বড় করলাম তখন আমার রেজুলেশনটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা সেম কাজটা দেখি স্মার্ট অবজেক্ট লেয়ারের ক্ষেত্রে। কন্ট্রোল টি দিয়ে আমি সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে আমি ছোট করলাম, দেন এখন আবার মনে হচ্ছে আবার বড় করা প্রয়োজন। তো সেম আমি আগের মতোই আবার বড় করি এখন। আচ্ছা, এখন দেখেন তো ইমেজের লুকিং এর ক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জ হয়েছে কিনা বা রেজুলেশনের কোনো পরিবর্তন লাগছে কিনা। অথচ নিচের ছবিটা যদি দেখেন, ওইটার কিন্তু রেজুলেশন চেঞ্জ হয়ে গেছে, রেজুলেশনটা নষ্ট হয়ে গেছে। তো স্মার্ট অবজেক্ট লেয়ারের সাহায্যে তাহলে আমরা এভাবে ছবিকে বড় ছোট করতে পারি, তাহলে ছবিটা নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে, ছবির রেজুলেশন গুলো ঠিক থাকবে। তো এটা একটা বড় সুবিধা স্মার্ট অবজেক্ট লেয়ারের। দেন আর একটা সুবিধা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ারে আমি থাম্বনেইলে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন নতুন একটা উইন্ডোতে এসে আপনার এই ইমেজটা ওপেন হলো। এখন এইখানে যদি আপনি অন্য একটা ইমেজ আপনি বসিয়ে দেন, সাপোজ এখান থেকে আপনি অন্য একটা ছবি আপনি এখানে বসিয়ে যদি দেন, এখন এখানে জাস্ট আপনি কি করবেন, কন্ট্রোল এস দিবেন। এখান থেকে কন্ট্রোল এস দিলে দেখেন কি হচ্ছে, আমি যদি আগের ডকুমেন্টে চলে যাই দেখেন ছবিটা এখানে চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ আপনি এইখানে আপনার কোনো ছবি প্লেস করার প্রয়োজন নাই। আপনি কি করবেন, স্মার্ট অবজেক্ট লেয়ারে ডাবল ক্লিক করবেন, তাহলে নতুন উইন্ডো ওপেন হবে। এখন এখানে আপনি অন্য যেটাই দিবেন না কেন, এখানে সাপোজ আমি এখন চাচ্ছি যে একটা কালারে এখানে অ্যাপ্লাই করব, কালার অ্যাপ্লাই করলেন, এখন কন্ট্রোল এস প্রেস করেন, দেখেন এই যে আমার মেইন ডকুমেন্টে এসে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ করছে আমি অন্য জায়গায়, চেঞ্জ হয়ে যাচ্ছে আমার অরিজিনাল ডকুমেন্টে। তো নর্মালি আমরা যখন যে কোনো ছবি ক্লিপিং মাস্ক করে এবং স্মার্ট অবজেক্ট করে দেই, তখন ক্লায়েন্ট কি করতে পারে, খুব সহজেই তার ছবিটা ডাবল ক্লিক করে প্লেস করতে পারে, তাহলে আমার ডিজাইনের মধ্যে কিন্তু মেইন ডকুমেন্টে কোনো চেঞ্জ হয় না। সো এই কারণে মূলত স্মার্ট অবজেক্ট লেয়ারটি অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তারপরে যে অপশনটি দেখাবো সেটা হচ্ছে লিংক লেয়ার। আচ্ছা, লিংক লেয়ার নিয়ে কিভাবে কাজ করা যায় এটার জন্য আমি কয়েকটা ইমেজ নিয়ে নিই। আর একটি ছবি নেই আমি। আচ্ছা, দুইটা ছবি নিলাম আমি, আর একটা নেই। ঠিক আছে, তিনটা ছবি নিলাম আমি। এখন দেখেন আমি এই তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করলাম, শিফট চেপে একসাথে সিলেক্ট করলাম করে এখন রাইট বাটনটা ক্লিক করে আমি এখান থেকে লিংক লেয়ারে আমি ক্লিক করছি। করার সাথে সাথে এখন দেখেন সবগুলো লিংক হয়ে গেছে, লিংকের আইকন আপনার লেয়ার আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমার সিলেক্ট আছে সাপোজ এই লেয়ারটা। এখন আমি যদি মুভ টুল নিয়ে এভাবে মুভ করাই, দেখেন কি হচ্ছে, সিলেক্ট আছে একটা লেয়ার অথচ মুভ করছে তিনটায়। এর কারণটা কি, কারণ আমার লেয়ারগুলো সব লিংক করে রাখা হয়েছে। আবার যে কোনো একটা যদি আপনি কন্ট্রোল টি দেন সিলেক্ট করে, এখন আপনি যদি বড় ছোট করেন সবগুলোকে একসাথে আপনি বড় ছোট করতে পারছেন।
অর্থাৎ অনেকটা মার্চের মতো কাজ করছে, বাট এটা আপনি চাইলে আবার কিন্তু আনলিঙ্ক করতে পারেন। মার্চকে কিন্তু আনমার্চ করা যায় না, বাট আমরা লিঙ্ককে আনলিঙ্ক করতে পারি। যেমন আপনার কাজটা শেষ, এখন আপনি সিলেক্ট করলেন সবগুলো করে, রাইট বাটন ক্লিক করে আনলিঙ্কে ক্লিক করেন, দেখেন আনলিঙ্ক হয়ে গেছে। এখন আপনি আবার প্রত্যেকটাকে আলাদাভাবে নিয়ে কাজ করতে পারবো। তো এই লিঙ্কের অপশনটা আপনি নিচ থেকে এখানে ক্লিক করে আপনি অ্যাড করতে পারেন। ক্লিক করেন, এই যে দেখেন লিঙ্ক হয়ে গেছে। আবার এখানে আরেকটা ক্লিক করলে আনলিঙ্ক হয়ে যাবে। খুবই সিম্পল একটা বিষয়। আচ্ছা, লিঙ্ক লেয়ারটা দেখলাম আমরা। এখন আমরা দেখব অ্যালাইন ডিস্ট্রিবিউট এই অপশনটা। গ্রাফিক ডিজাইনারদের জন্য অ্যালাইন ডিস্ট্রিবিউট এই অপশনটা খুবই প্রয়োজনীয়। সো আমরা এখন দেখি অ্যালাইন ডিস্ট্রিবিউট নিয়ে কিভাবে কাজ করা যায়। আচ্ছা, আমি তিনটা এভাবে আমি অবজেক্ট নিলাম। এখন দেখেন তিনটা তিন জায়গায় আছে। ওকে, এখন আমার দরকার হচ্ছে সবগুলোকে টপ থেকে একদম সমান করা। তো এখন আমি আন্দাজে যদি এভাবে সমান করতে যাই, তাহলে দেখেন একটু এদিক সেদিক কিন্তু হতেই পারে। ঠিক আছে, তো আমার এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমার মুভ টুলটা সিলেক্ট রাখতে হবে। দেন এখানে জাস্ট অ্যালাইন টপ এজেস এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার সবগুলো অবজেক্ট টপ থেকে সমানভাবে আছে। ওকে, দেন আমরা আর একটা অপশন দেখি অ্যালাইনমেন্টের। এখন যদি আপনার মনে থাকে যে এই সেন্টারটা অনুসারে বাকি দুইটা অবজেক্ট সমান হওয়া দরকার, তাহলে সবগুলো আবার সিলেক্ট করেন। সিলেক্ট করে এখান থেকে ক্লিক করেন এই অপশনটাতে। তাহলে দেখেন কি হচ্ছে, সেন্টার থেকে ভার্টিক্যালি সমান হয়ে গেল। ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। আচ্ছা, দেন যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে নিচের অবজেক্ট অনুসারে সবগুলোকে সমান করা। ওকে, সো আমরা সবগুলো সিলেক্ট করছি। সিলেক্ট করে এখান থেকে এই অপশনটা ইউজ করব। এই অপশনের নাম হচ্ছে অ্যালাইন বটম এজেস। সো এই অ্যালাইনটা ইউজ করার সাথে সাথে দেখেন আপনার নিচ থেকে সবগুলো সমান হয়ে গেল। তাহলে আমরা শিখলাম টপ, সেন্টার এবং বটমে সমান করা। আচ্ছা, এখন আমার লেফট রাইট এইদিকে সমান করা আমার প্রয়োজন হতে পারে। সাপোজ একটা অবজেক্ট আছে এখানে, একটা আছে এইখানে, দেন একটা আছে এইখানে, এরকম। এখন আমি চাচ্ছি লেফট থেকে এইটার সমান বাকি দুইটা অবজেক্ট হবে লেফট থেকে। এখন আমি সবগুলো অবজেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব অ্যালাইন লেফট এজেস। তো দেখেন লেফট থেকে সবগুলো সমান হয়ে গেল। দেন এখন আপনার যদি মনে হয় যে এই সেন্টার অবজেক্টটা এইটা অনুসারে সবগুলো এক লাইন সোজা থাকবে, তাহলে সবগুলো সিলেক্ট করেন, করে এখান থেকে এই অপশনটা ইউজ করবেন। এই অ্যালাইন অপশনটার নাম হচ্ছে অ্যালাইন হরিজন্টাল সেন্টার। ক্লিক করলাম, দেখেন মাঝেরটা অনুসারে সমান হয়ে গেল। ওকে, দেন আমরা এখন যে অপশনটা ইউজ করব এটার নাম হচ্ছে অ্যালাইন রাইট এজেস। অর্থাৎ রাইটের অবজেক্টটা অনুসারে আমরা অ্যালাইনমেন্টটা সমান করব। ক্লিক করলাম, এই যে রাইট সাইডে সবগুলো আমার সমানভাবে আছে। তো তাহলে আমরা এখন বটম, টপ, লেফট, রাইট এগুলো তো আমরা দেখতে পারলাম, বুঝলাম। বাট এখন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মাঝের স্পেসের ব্যাপারটা। সাপোজ ধরেন আপনার এই অবজেক্টটা সমান আছে, বুঝলাম যে উপরে নিচে সমান আছে, বাট এখন আপনার এই যে মাঝের স্পেসটা আপনার সমান নাই। এখানে যতটুকু স্পেস রয়েছে এখানে কিন্তু ততটুকু স্পেস নাই। তো এই স্পেসটা আমরা কিভাবে সমান করতে পারি? সেজন্য সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট এই অ্যালাইনমেন্টটা ইউজ করব, ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার। এই যে এখন যদি আপনি এখান থেকে সিলেকশন টুল দিয়ে, আপনি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে যদি আপনি মেপে দেখতে চান, তাহলেও দেখবেন দুই পাশে একদম অ্যাকুরেট সমান আছে। ঠিক আছে, তাহলে আমরা গ্যাপটাও কিভাবে সমান করতে হয় সেটাও দেখলাম, হরিজন্টাল কিভাবে সমান করতে হয়। এখন আমরা যদি এই ধরনের গ্যাপের ক্ষেত্রে আমরা সমান করতে চাই, সবগুলো সিলেক্ট করেন। সিলেক্ট করে এখান থেকে এই অ্যালাইনমেন্টটা ইউজ করেন। ঠিক আছে, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার ক্লিক করলাম। এই যে দেখেন আমার প্রত্যেকটার মাঝে এখন সমান গ্যাপ রয়েছে। সো এটা খুবই চমৎকার একটা অপশন এবং খুবই প্রয়োজনীয় একটা অপশন। আশা করি এটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে।
এখন আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার স্কেলটা দেখার জন্য আমরা একটা ছবি নিব। আচ্ছা, আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। ওকে, আমি এই ছবিটা নিলাম। নেওয়ার পরে এখন দেখেন, আগে আমি এটাকে আনলক করছি। দেন এখন সাইডে আরেকটু আমি জায়গা বাড়াবো এইভাবে 1 ইঞ্চি মতো আমি এখানে বাড়িয়ে নিলাম। এখন আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইমেজের জাস্ট ওয়াইডটা বাড়াতে হবে। এমন না যে আপনার ওয়াইড হাইট সব বাড়াতে হবে। আপনাকে কি করতে হবে, জাস্ট এই ইমেজটাকে এই পর্যন্ত আপনাকে ওয়াইডটা বাড়িয়ে নিয়ে আসতে হবে। যদি আপনি এইভাবে এদিকে সরায় নিয়ে আসেন তাহলে তো আবার ওইদিকে ফাঁকা হয়ে গেল, তাই না? এখন তাহলে এইভাবে এদিকে বাড়াতে হবে। আর কিভাবে বাড়াবো আমরা নর্মালি জানি, কন্ট্রোল টি দিয়ে, অর্থাৎ ফ্রি ট্রান্সফরমেশন আছে, এইভাবে বাড়ানো যায়। তাতে করে দেখেন ইমেজটা কি আগের মতো থাকলো? দেখেন বডিটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে, অর্থাৎ ইমেজটাই চ্যাপ্টা হয়ে গেছে। তো এখন আমি এই কাজটাই যদি কন্টেন্ট অ্যাওয়ার স্কিলের সাহায্যে করি তাহলে কেমন হয়? এখান থেকে আমি কন্টেন্ট অ্যাওয়ার স্কিলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এখান থেকে আপনি বাড়ান, বাস। এখন যদি আমরা ডিফারেন্সটা দেখি, দেখেন একই পরিমাণ দুইটার ওয়াইড বাড়ানো হয়েছে, বাট একটা দেখেন অনেকটা ভালো আছে, ইমেজটা অতটা চ্যাপ্টা হয়নি, আর একটা দেখেন অনেক বেশি চ্যাপ্টা হয়ে গেছে। তো কন্টেন্ট অ্যাওয়ার স্কিলের সাহায্যে কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারি। ওকে, দেন এখন লাস্টে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে পাপেট ট্র্যাপের কাজ। ওকে, এখন দেখেন এই ছবিটাতে আমি চাচ্ছি কি হাতের সুরটা শুধু মুভ করবে। তাহলে কিভাবে কাজটি করা যেতে পারে? এডিট থেকে পাপেট ওয়ার্ক, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন জালের মতো চলে আসছে। তো আপনাকে কি করতে হবে, এট ফার্স্ট এভাবে ক্লিক করে পিন মারতে হবে, অর্থাৎ পিন দিয়ে আপনি এগুলোকে লক করে নিচ্ছেন। এটাকে লক করে নেওয়া হচ্ছে যে এই জায়গাগুলো যেন মুভ না করে। আমার এইভাবে এইগুলোতে লক করার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাগুলো যেন মুভ না করে, জাস্ট মুভ করবে এখান থেকে। ওকে, এখন আমি লাস্ট ক্লিকটা এখানে করে এই যে এভাবে উপরের দিকে উঠিয়ে দিলাম। এই যে দেখেন, আর আগে কেমন ছিল এরকম, দেন এখন এই যে এরকম। দেখেন পুরো ছবিটা একদম অ্যাকুরেট যেরকম ছিল ওইরকমই আছে, জাস্ট এখানে মাথাটা মুভ করছে। এবং এই যে ভাঁজগুলো ছিল সুরের মধ্যে সেগুলোও কিন্তু আছে। ব্লেন্ডিং অফ, ফার্স্টেই আমি একটি শেপ নিয়ে নিব। আচ্ছা, শেপটি নেওয়ার পরে এখন আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনটা আমরা বিভিন্নভাবে নিয়ে আসতে পারি। যেমন সবার নিচে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার প্যালেটের নিচে অ্যাড লেয়ার স্টাইল, এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনটা পেয়ে যাব। অথবা আপনি যদি রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করেন, এখান থেকেও আপনি ব্লেন্ডিং অপশনটা পেয়ে যাবেন। দেন আপনি যদি লেয়ারের ফাঁকা জায়গাটাতে এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ব্লেন্ডিং অপশনটা পেয়ে যেতে পারেন। আচ্ছা, তো এখন এই ব্লেন্ডিং অপশনগুলোর মধ্যে যে কাজগুলো রয়েছে এগুলো আমরা দেখব। ব্লেন্ডিং অপশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, এটা দিয়ে অনেক কিছু করা পসিবল। সো এখন দেখি কি কি করা যেতে পারে। দেখেন ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। তো আমি ব্লেন্ডিং অপশনের মাধ্যমে এখান থেকে আমি ড্রপ শ্যাডো দিতে পারি। এখান থেকে আমি ডিস্টেন্সটা দিয়ে দিচ্ছি যে কতটুকু ডিস্টেন্সে শ্যাডোটা যাবে। আর এখান থেকে আমি অপাসিটির পরিমাণটা এভাবে কমিয়ে বাড়িয়ে আমি অ্যাপ্লাই করতে পারি। যত বাড়াবেন অপাসিটি তত ডিপ হবে, আর যত কমাবেন তত হালকা হবে। ঠিক আছে, এখন শ্যাডোটা আপনি কেমন চাচ্ছেন সেটা দিতে পারেন। আবার আর একটা বিষয় হচ্ছে শ্যাডোটা আপনি কোন অ্যাঙ্গেলে চাচ্ছেন। সাপোজ এটা রাইট সাইডে শ্যাডোটা পড়েছে,
যদি আপনি শ্যাডোটা এই সাইডে চান তাহলে আপনাকে এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে এইভাবে। দেন আপনি ডিস্টেন্সটা কত দূরে চান সেটা কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, যে ডিস্টেন্সটা আপনি কত দূরে চান। সো এখান থেকে অ্যাঙ্গেল এবং ডিস্টেন্সটা ইউজ করে আমি কিন্তু যে কোনো সাইডে আমি শ্যাডোটা ফেলতে পারি। আচ্ছা, তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্পিড। স্পিডের সাহায্যে আপনার দেখেন শ্যাডোটা আর একটু কেমন হচ্ছে, আমি একটু এটা দিয়ে দেই, শ্যাডোটা আর একটু ছড়াচ্ছে স্পিডের সাহায্যে। আর সাইজটা যদি এখান থেকে আপনি বাড়ান তাহলে দেখেন কি হচ্ছে, শ্যাডোটা আরো স্মুথ হচ্ছে। ঠিক আছে, তো এভাবে আপনি অপাসিটি যদি কমিয়ে দেন দেখেন সুন্দর একটা শ্যাডো পড়েছে। এই দেখেন সুন্দর একটা শ্যাডো পড়েছে। এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি শ্যাডোটা ফেলেছি। তো এভাবে কিন্তু আমরা শ্যাডোটা ইউজ করতে পারি এখান থেকে। আচ্ছা, দেন আপনি নিচে এখান থেকে নয়েজ, এখানে আপনি শ্যাডোতে আপনি চাইলে এভাবে নয়েজও ইউজ করতে পারেন। ওকে, সো নেক্সট আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আউটার গ্লো। ওকে, তো এখানে আমি একটা কালার দিলাম, দিয়ে আমি এখান থেকে নয়েজটা আমি বাড়িয়ে দিলাম। দেন এখন আমি এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। দেন এখন আমি সাইজটা বাড়াই, সাইজ অনেকখানি বাড়ালাম। আচ্ছা, এখন এখানে আমরা কোনো চেঞ্জই আসলে দেখতে পাচ্ছি না, তাই না? তো চেঞ্জটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে কালারটাকে আমরা চেঞ্জ করব, করে আমরা অন্য একটা কালার দিয়ে দেই। এই যে এখন দেখেন আপনি খুব ক্লিয়ারলি এখানে কাজটা দেখতে পাচ্ছেন যে কি হলো মূলত। ঠিক আছে, তো এটা আউটার গ্লো, অর্থাৎ আউটসাইডে একটা গ্লো ইফেক্ট এখানে অ্যাপ্লাই হলো। আরেকটা বিষয় হচ্ছে আপনি এখান থেকে চাইলে ওই ইফেক্টে আপনি ডাবল ক্লিক করে আবার চলে যেতে পারেন, যে ইফেক্টটা অ্যাপ্লাই করেছেন। তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন ইফেক্টটা, হোয়াইট কালার দিবেন, দেন তাতেও প্রবলেম নাই। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে এই ইফেক্টগুলো যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে এখান থেকে এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, তো এই অ্যারোটা আপনি জাস্ট ক্লিক করেন এখান থেকে, তাহলে দেখেন মনে হচ্ছে এখানে এক্সট্রা আর কোনো লেয়ার নাই। ঠিক আছে, আপনি যদি চান যে ওইগুলো এভাবে দেখা না যাক, বেশি লেয়ারটা বড় মনে হচ্ছে, তাহলে আপনি এভাবে কিন্তু হাইড করে প্যানেলটা রাখতে পারেন। আর যদি আপনি ইফেক্ট গুলো এখন ডিলিট করতে চান, যে আমার এখানে এই ইফেক্ট গুলো দরকারই নেই, তাহলে কি করতে পারেন, এখানে ইফেক্টের উপরে ক্লিক করে ড্রাগ করে নিয়ে এসে এখানে ডিলিট আইকনের উপরে জাস্ট ছেড়ে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে আবারও রেড কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা আবার চলে যাই ব্লেন্ডিং অপশনে, দেন এখানে এসে প্যাটার্ন ওভারলে, প্যাটার্ন ওভারলেতে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেল। এখানে আমরা স্কেলের সাহায্যে প্যাটার্নটাকে আমরা কমিয়ে এভাবে এক ধরনের লুকিং দিতে পারি। দেন আপনি এখান থেকে আরো বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এখানে এক ধরনের অ্যাপ্লাই হলো। ঠিক আছে, দেন আপনি এখানে ক্লিক করে আর ভিন্ন ভিন্ন কালার এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। একই এভাবে দেখেন। তো এইভাবে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে বা শেপের উপরে এখান থেকে আমরা প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তারপরে যে বিষয়টা রয়েছে সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে আপনি এখানে ক্লিক করেন, করে এখান থেকে আপনি গ্রেডিয়েন্টের বিভিন্ন ধরনের কালার এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন। সাপোজ আমি মাঝে দিয়ে দিচ্ছি এই ধরনের কালার একটা। দেন এখান থেকে আমরা চাইলে কন্ট্রোলও করতে পারি যে ইয়েলো কালারটা কম অ্যাপ্লাই হোক। দেন ওকে দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল অনুসারেও কিন্তু আপনি কালারগুলোকে চেঞ্জ করতে পারেন, এবং এখান থেকে আপনি অপাসিটিও আপনি কমানো বাড়ানো করতে পারেন।
এছাড়া এখানে আপনার ব্লেন্ড মুডের সাহায্যে আপনি আবার মুডগুলোকে বিভিন্নভাবে আপনি আবার চেঞ্জ করতে পারেন। যেমন এক একটা মুড দেওয়ার সাথে সাথে দেখেন এক একটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? দেন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কালার ওভারলে। এইটার উপরে অন্য একটা কালারের ওভারলে দেওয়া। যেমন আমি এইটার উপরে এখন ব্লু কালারটা দিলাম, দিয়ে এখন আপনি যদি এখান থেকে অপাসিটি কমিয়ে দেন তাহলে দেখেন ধীরে ধীরে এটা অন্য কালারের ওভারলেপ পড়ছে এখানে। দেন আপনি এখান থেকে ব্লেন্ড মোড থেকে গিয়ে আপনি আবার বিভিন্ন ধরনের লুকিং দিতে পারেন। এটা আসলে কোনো ইমেজ দিয়ে দেখালে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আমি একটি ইমেজ নিয়ে আসি। ওকে, আমি একটি ইমেজ নিয়ে আসলাম। দেন এখন চলে যাই আমি কালার ওভারলেতে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন একটা কালার এখানে অ্যাপ্লাই করা আছে। আমি এখানে অপাসিটিটা কমিয়ে দিলাম। And এরকম আছে। দেন এখন আপনি এখান থেকে মাল্টিপ্লাই অপশনটা ইউজ করেন, দেখেন চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমি এক একটা কালার, এক একটা ব্লেন্ড মোড চেঞ্জ করার সাথে সাথে এখানে দেখেন কি হচ্ছে, ইমেজের লুকিং গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনি আর একটু ভালো ইফেক্ট চাইলে আপনাকে এখান থেকে অপাসিটিটা আর একটু কমিয়ে দিতে হবে। দেন এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এগুলো আপনি এখন চেঞ্জ করে করে দেখেন ইমেজের লুকিংটা আপনি বিভিন্ন ধরনের দিতে পারেন। তো এটা হচ্ছে কালার ওভারলে। ওকে, দেন এখন আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে স্যাটিন। ওকে, স্যাটিনটা অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভিতরের দিকে মনে হচ্ছে যেন চেপে গেছে অবজেক্টটা। ডিস্টেন্সটা এভাবে বাড়িয়ে দেন, আরো দেখেন একটু ডিপ ডিপ লাগছে এখানে। এখান থেকে যদি আপনি অ্যামাউন্টটা বানান তাহলে আবার দেখেন সাইডগুলো একটু স্মুথ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো স্যাটিনের সাহায্যে আপনি বিভিন্ন বাটন বা এগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের অপশনগুলো আপনার প্রয়োজন হবে। আমি এখান থেকে নরমাল দিয়ে দিচ্ছি। এটা যত এদিকে বাড়াবেন সাইজটা তত এটা স্মুথ হবে। ওকে, দেন ইনার গ্লো। তখন আমরা দেখেছিলাম আউটার গ্লো। আউটার গ্লো কি করেছিল, ডকুমেন্ট অবজেক্ট থেকে বাইরের দিকে একটা গ্লো ইফেক্ট ছড়িয়েছিল। আর ইনার গ্লো কি করবে, ডকুমেন্টের অর্থাৎ অবজেক্টের ভেতরের একটা গ্লো ইফেক্ট ফেলবে। তো এখানে আমি এ ধরনের কালার দিয়ে দিচ্ছি, নয়েজ অ্যাপ্লাই করছি, খুব বেশি এখানে বোঝা যাচ্ছে না। বোঝা যাবে কখন, যখন আমরা এখান থেকে সাইজটা বাড়াবো। এই যে দেন এখান থেকে সাইজটা বাড়ালে এখন দেখেন খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। নয়েজের পরিমাণটা আমরা একটু কমিয়ে দিই। এই দেখেন খুব সুন্দরভাবে একটা গ্লো ইফেক্ট পড়লো ভেতরের দিকে। তখন পড়েছিল কি বাহিরের দিকে, আর এখন পড়ছে ভেতরের দিকে। আউটার গ্লো দিলে কি বাহিরের সাইডে গ্লো ইফেক্ট পড়বে, আর ইনার গ্লো দিলে ভেতরের সাইডে আপনার গ্লো ইফেক্টটা পড়বে। ওকে, দেন ইনার শ্যাডো। তখন দেখেছি কি ড্রপ শ্যাডো, এখন ইনার শ্যাডো। ইনার শ্যাডোটা কি করছে, আপনার অবজেক্টের ভেতরের দিকে একটা শ্যাডো ফেলছে। এই যে দেখেন এইভাবে। তো দেখতে এখন আগের থেকে আরো সুন্দর লাগছে। আপনি বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করে আপনি কিন্তু এই শ্যাডোর এটা আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, দেন আমরা যেটা দেখবো স্ট্রোক। স্ট্রোক, এখান থেকে আমরা সাইজটা, স্ট্রোকের সাইজটা এখান থেকে আমরা বাড়িয়ে নিতে পারি। আর এখানে আমরা তিন ধরনের স্ট্রোকের অপশন আমরা দেখতে পাচ্ছি। পজিশন, পজিশনের মধ্যে গেলে তিন ধরনের আমি পজিশন দেখব। একটা হচ্ছে আউটসাইড, ইনসাইড এবং সেন্টার। তো এখানে যদি আমি ইনসাইডে ক্লিক করি তাহলে স্ট্রোকটা দেখেন বাহির থেকে ভেতরের দিকে অ্যাপ্লাই হচ্ছে। সেন্টারে যদি দেই, সেন্টার থেকে স্ট্রোকটা দুই পাশে অ্যাপ্লাই করছে। আর আউটসাইড দিলে এই যে অবজেক্ট থেকে আউটসাইডে স্ট্রোকটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, দেন আমরা এখানে অপাসিটি যে ব্যাপারটা রয়েছে, এখান থেকে আপনি চাইলে অপাসিটিটা এইভাবে আপনি কমিয়ে দিতে পারেন।
দেখেন দেখতে সুন্দরই লাগছে। এখান থেকে কালার, আপনি চাইলে এখান থেকে স্ট্রোকের কালারটাও চেঞ্জ করতে পারেন। অপাসিটি পরিমাণটা বাড়িয়ে দিয়ে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। এই যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালারও দিয়ে দিতে পারি স্ট্রোকের মধ্যে। ওকে, দেন আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে বেভেল অ্যান্ড এমবোস। ক্লিক করি বেভেল অ্যান্ড এমবোসে। দেন আমরা এখানে স্টাইল পাচ্ছি ফার্স্টে, আউটার বেভেল, ইনার বেভেল, পিলো এমবোস, বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তা আপনি এখান থেকে ফার্স্টে সাইজটা বাড়িয়ে নিন, বাড়িয়ে নিলে বুঝতে সহজ হবে। দেন এখান থেকে ইনার বেভেল, এখান থেকে আমি হার্ড, চিজেল হার্ড এই অপশনটা দিয়ে দিচ্ছি। ডেপ দেখে সাইজ, এখান থেকে সফটনেস, হার্ডনেস এই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, দেখেন এরকম টাইপের আপনি অবজেক্ট এখানে আপনি তৈরি করতে পারেন। আমি যদি এখান থেকে আউটার বেভেলটা দেই, তাহলে দেখেন কি হচ্ছে, আউটসাইডে অপশনটা অ্যাপ্লাই হচ্ছে। এখান থেকে যদি আমি এমবোসটা দেই, এখন আবার অন্যরকম আপনি লুকিং এখান থেকে দেখতে পাবেন। দেখেন এখন আবার দেখতে অন্যরকম লাগছে। দেন শ্যাডো মোড, এখান থেকে আমরা যদি কালারটা চেঞ্জ করে দেই, দেখেন এই যে, তো আপনি এইভাবে এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে, হুম, এই যে এটার অপাসিটি আপনি কন্ট্রোল করতে পারেন এখান থেকে। দেন মাল্টিপ্লাই, নরমাল, এখান থেকে আপনি বিভিন্ন মোড আবার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, কালার বার্ন, মাল্টিপ্লাই, দেন হচ্ছে লাইট এন্ড কালার, এভাবে বিভিন্ন মোড আপনি আবার এখান থেকে চেঞ্জ করে নিয়েও কাজটা করতে পারেন। আচ্ছা, এছাড়া এখান থেকে আপনি এই ধরনের অপশনগুলো আবার অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো দেখেন আপনার বিভিন্ন আইকন তৈরিতে এই ধরনের অপশনগুলো আসলে আপনার বেশি দরকার হয়ে থাকে, বেভেল অ্যান্ড অ্যাম্বুশ এই ধরনের অপশনগুলো। ঠিক আছে, সাইজ, আচ্ছা, দেন পিলো এমবুশ, এইটা আবার দেখেন অন্যরকম, এটা আপনার লুকিংটা অন্যরকম লাগবে। দেখেন আপনি কাঠে খোদাই করা টাইপের অনেক কিছু দেখে থাকেন, তো এই অপশনগুলো ইউজ করেও আপনি সেরকম টাইপের কিছু আপনি করতে পারেন। ওকে, তো এখান থেকে আউটার বেভেলটাই দিয়ে রাখছি, এখানে চিজেল হার্টটা দিয়ে দিলাম। ওকে, সো এইভাবে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন অপশন আপনি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া এখানে রয়েছে কন্টিউনার, এখান থেকে আপনি এই যে এই গ্রাফ অনুসারে আপনি লুকিংটা চেঞ্জ করে নিতে পারেন। দেন রেঞ্জ, এখান থেকে আবার রেঞ্জটা চাইলে কন্ট্রোল করা যায়। দেখেন আসলে এইভাবে চমৎকার আপনার আইকন তৈরি করা পসিবল এইসব জায়গাগুলো থেকে। দেন আছে কি টেক্সচার, আপনি এটার মধ্যে চাইলে এখন বিভিন্ন টেক্সচার আপনি ইউজ করতে পারবেন। দেখেন এখন আবার লুকিংটা অন্যরকম লাগছে। ডেপথ, এখান থেকে আপনি আবার ডেপথের পরিমাণটাও কমানো বাড়ানো করতে পারেন। প্যাটার্ন অনুসারে এখান থেকে আসলে কাজগুলো হচ্ছে। বিভিন্ন অপশন রয়েছে, এগুলো অনুসারে, ওই প্যাটার্নগুলো অনুসারে আপনি ওখানে কাজ করতে পারেন। ইনভার্টে আমরা ক্লিক করে দেখি কি হয়, আপনার প্যাটার্নটা এখানে ইনভার্ট হচ্ছে। ঠিক আছে, ওকে, সো এভাবে আমরা বেভেল অ্যান্ড অপশন, বেভেল অ্যান্ড এমবোস এই অপশনগুলো আমরা ইউজ করতে পারি। সো ব্লেন্ডিং অপশনটা নিয়ে আপনারা একটু ভালোভাবে কাজ করবেন, তাহলে এখান থেকে আরো অনেক কিছু জানতে পারবেন। যেমন যেমন আপনার বিভিন্ন বাটন যদি তৈরি করার প্রয়োজন হয়, আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। সাপোজ এখানে আপনি ক্লিক করে একটা কালার দিয়ে নেন, দেন আপনি বেভেল অ্যান্ড এমবোসে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি সাইজটা বাড়িয়ে দেন, না এখান থেকে আর একটু সাইজটা বাড়িয়ে দিলেন। স্মুথ আছে, ওকে, সফট, এখান থেকে একটু সফট করে দিলাম। দেখেন বাটন তৈরি হয়ে গেল। এখান থেকে আপনি চাইলে হালকা একটু ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন। ঠিক আছে,
অপাসিটিটা একটু কমিয়ে দিই আমি। সো এভাবে চাইলে আপনি খুব সহজেই বাটন তৈরি করতে পারেন বেবেল অ্যান্ড এমবস থেকে এই ব্লেন্ডিং অপশনটা ইউজ করে। এছাড়া বিভিন্ন ধরনের আইকন আমরা এখান থেকে তৈরি করে ফেলতে পারি। লগ ইন পেজ ডিজাইন, তো চলুন শুরু করা যাক। Then আমি এখানে সাইজ দিচ্ছি 1200 বাই 1200 পিক্সেল। দেন রেজুলেশন 72, কালার মোড অবশ্যই 8 GB। দেন ওকে। ওকে করার পরে এখন আমরা ফার্স্টেই যেটা করব, আমরা রাউন্ড রেক্টেঙ্গেল শেপটা নিয়ে এখানে রেডিয়াস দিব 20 পিক্সেল। দেন ডকুমেন্টে ক্লিক ক্লিক করার পরে এখন আমরা এখানে দিব 640 পিক্সেল। দেন এখানে দিব 960 পিক্সেল। দেন এখানে ফ্রম সেন্টার। দেন ওকে। অ্যালাইনমেন্টের মাধ্যমেই এটাকে সেন্টারে নিয়ে নিতে পারি। আচ্ছা, দেন এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে যাব। দেন ওকে। এভাবে দিয়ে দেন আমি ওকে করলাম। এখান থেকে ওকে করার পরে এখানে আমি অ্যাঙ্গেলটা এভাবে দিয়ে দিলাম, বাস। দেন ওকে। ওকে করার পরে এখন আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে দুই পাশ থেকে আমরা রুলারের সাহায্যে এভাবে টেনে নিব। আচ্ছা, দেন এখন যে কাজটা আমাদের সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক করা। ফাইল থেকে প্লেস, ডেস্কটপ, নিউ ফোল্ডার, একটা ইমেজ ওপেন করলাম। করার পরে ইমেজটাকে আমরা এভাবে বড় করে নিচ্ছি। আচ্ছা, দেন এখন আমরা যেটা করব, আচ্ছা ক্লিপিং মাস্ক করার আগে আমি একটা কপি নিয়ে নিব। দেন নিয়ে এটাকে উপরে উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন নিচের লেয়ারটাকে ক্লিয়ার লেয়ার স্টাইল করে এখন আমি ক্লিপিং মাস্ক করব। গেট ক্লিপিং মাস্ক। ওকে। দেন এখন যে বিষয়টা করব, আমরা এখন এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দিব। কমিয়ে আমরা এতটুকু পরিমাণ রাখবো। আচ্ছা, রেখে অথবা আমি অপাসিটি আরেকটু আমি বাড়িয়ে দিতে পারি এখান থেকে। ওকে, এতটুকু অপাসিটি দিলাম আমি। ঠিক আছে, এখন যেটা করতে হবে আমার সেটা হচ্ছে উপরে আমি মেনুর অপশন দিব এখানে। ওকে, দেন এখানে
ওকে, এটা আমি মেনুর জন্য এখানে দিলাম, কিন্তু একসাথে সিলেক্ট করে সাইজটাকে আমি এভাবে ছোট করে নিলাম। এখন নিচের অপশনটাকে আমি হালকা উঠিয়ে দিলাম। আচ্ছা, দেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার নিচের অংশটাকে একটু আলাদা করব এখন আমি। আচ্ছা, আর এখন আমার যে মেইন ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাতে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ওকে, এভাবে আমি গ্রেডিয়েন্ট দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে এভাবে অ্যাপ্লাই করে নিলাম। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে আমি এখানে রেডিয়াস রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নিব, নিয়ে এখানে আমি রেডিয়াস দিব 10 পিক্সেল। দেওয়ার পরে সেটা সেন্টার অপশনটা অন হয়ে আছে, এখান থেকে আমি ফ্রম সেন্টারটাকে আমি নান করে দিলাম। এবার আমি নিব দেন অল্টার চেপে কপি করে আমি জাস্ট এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, দেন নিচে একটা কপি করে নিলাম, দেন ওকে। আচ্ছা, এভাবে অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা আরো অ্যাকুরেট করে নিলাম। দেন এখন আমাদের যে কাজটা করতে হবে, এই শেপটাকে এখান থেকে গিয়ে যেটা করব, স্ট্রোক দিব। স্ট্রোক এ ধরনের কালার, এখান থেকে ফিল কালারটার নাম। ওকে, দেন যেটা করতে পারি, এখানে স্ট্রোকটা আর একটু বাড়িয়ে দিব। আচ্ছা,
এখন এখানে আমরা লিখব লগ ইন। লগ ইন টেক্সটের কালারটা আমি হোয়াইট দিয়ে দিব। আচ্ছা, তারপরে লগ ইন টেক্সটটা একদম সেন্টারে নিশ্চিত করার জন্য আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা ইউজ করব। ওকে, দেন এখানে আমি লিখব ইউজার নেম। ইউজার নেম। আচ্ছা, ইউজার নেমের টেক্সটটা আমরা ছোট হাতের দিব। টেক্সট কালারটাকে আমরা এরকম কালার দিব। দেন এখান থেকে সাইজটা দিয়ে দিব 18। আর এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ইউজ করব। ওকে, দেন এই টেক্সটটাকে আমরা কপি করে নিচে নিয়ে আসবো, ইউজার নেম টেক্সটটাকে। আচ্ছা, দেন এখানে আমরা লিখবো পাসওয়ার্ড। এটা সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টের সাহায্যে এটাকে সেন্টার পয়েন্টে নিয়ে নিব। ওকে, ইউজার নেম পাসওয়ার্ড, দেন এখানে আমরা দিয়ে দিব যেটা, সেটা হচ্ছে গো। টেক্সটের সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিব। ওকে, দেন এটাকে আমরা 24 করে দিলাম। এটার কালারটা আমি দিয়ে দিব হোয়াইট। ওকে, এটা সিলেক্ট করে আমি সেন্টার দিয়ে দিলাম। এটার ক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্টটা আরেকটু ঠিক করব। দেন এটার ক্ষেত্রেও সেম। ঠিক আছে, দেন এখন যে বিষয়টা করতে হবে আমাকে, একটি রাউন্ড অবজেক্ট নিব। ওকে, দেন রাউন্ডটাকে একটু ছোট করতে হবে। দুইটা সিলেক্ট হয়ে গেছে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করতে যাচ্ছি।
একটু উপরে উঠিয়ে দিব এভাবে। আচ্ছা, এখন আমাদের এগুলো একটু উপরে উঠিয়ে দিতে হবে তাহলে। ওকে, দেন এখন এই অবজেক্টটাকে আমরা লেয়ার স্টাইলে গিয়ে এখান থেকে আমরা একটু কাজ করব। যেটা হচ্ছে ফার্স্টে কালার ওভারলেতে গিয়ে আমরা থেকে হোয়াইট কালার দিব। দেন আমরা এখান থেকে একটু ড্রপ শ্যাডো ইউজ করব। আচ্ছা, দেন আমরা এখানে একটা বাটন ইউজ করব। ওকে, এটাকে রোটেট করে নিলাম। আমরা এটাকে একটু অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা সোজা করে নিব। ওকে, দেন এখন নিচে যে বিষয়গুলো আমরা করব সেটা হচ্ছে দুইটাই সিলেক্ট করি। ওকে, দেন এখন আমরা এখানে যেটা করব ঠিক আছে, এখন
এখানে আমরা ফেসবুকের একটা আইকন বসাতে হবে। এইগুলো এখন দরকার নেই, এগুলো আমরা উঠাই দেব। ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেস করে আমরা ফেসবুকের আইকনটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি। দেন আমরা টুইটারের একটা আইকন আবার নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস, আচ্ছা টুইটারের আইকনের কালারটাও আমি হোয়াইট করে দিব এখান থেকে। ঠিক আছে, এখন এখানে দিয়ে দিতে হবে লগ ইন উইথ ফেসবুক অ্যাকাউন্ট, লিখে দিচ্ছি আমি। লগ ইন উইথ ফেসবুক। এখানে আমরা দিয়ে দিব লগ ইন উইথ টুইটার। ওকে, সো লগ ইন উইথ ফেসবুক এবং লগ ইন উইথ টুইটার। এতটুকু ডিস্টেন্স রাখা যাবে, আমি একটু সরিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, ঠিক আছে। এখন আমরা নিচে আর যে বিষয়টা করব সেটা হচ্ছে এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেন আমরা নিচে জাস্ট আর একটা টেক্সট দিয়ে দিব, সেটা হলো অ্যাবাউট কন্ট্যাক্ট।
ওকে, সো এখানে আমরা লাস্টে একটা কাজ করতে পারি। ওকে, সো ভিউয়ার্স, আমাদের লগ ইন পেজ ডিজাইনের কাজ শেষ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা লগ ইন পেজ ডিজাইন করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।